الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকের এই বাজারের পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত জামাতের কেন্দ্রীয় মহানগরী সহ জেলা এবং এই এলাকার নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 15.5 বছর পর আপনাদের সাথে আসার সুযোগ যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমি ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী এবং নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 15 বছরের জমানো কথা আছে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সেটার জন্য সময় সুযোগ লাগবে। আজকে যেহেতু আমরা সাক্ষাতের জন্যই এসেছি এবং ইতিমধ্যেই আমরা অনেকগুলি মিটিং, পথসভা কিন্তু হয়ে গেছে, সব জায়গায় জনসভা এবং আরো বেশ কয়েকটা আছে, এগুলি করবে। এর জন্য আমি সংক্ষিপ্ত ভাবে যে কথাটি বলতে চাই, আমাদের এই দেশে, সুন্দর এই দেশটাতে দীর্ঘ 15.5 বছর ভারতের তাবেদার একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত ছিল, যারা দেশটাকে গুমের রাজত্বে পরিণত করেছিল, যারা দেশটাকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল। আপনারা দেখেছেন শেখ হাসিনা এক মিটিং এ বলছেন, আমরা টেলিভিশনও দেখছেন, যে আমার বাড়ির কাজের লোকেরও 400 কোটি টাকা আছে, হেলিকপ্টার ছাড়া চলবে পারে না। আমার কথা কি বুঝছেন? ওর মশা লোক, সে আসলে পিয়ন কিন্তু না, সে ছিল হলো সেও 400 কোটি টাকার মালিক। তাহলে যার বাড়ির ঘর মশা লোক 400 কোটি টাকার মালিক, ওই বাড়ির মালিক কি পরিমাণ চুরি করছে আমরা বলবো। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে আমাদের পাশে বাক্সি রূপপুর আছে না, ওখানে একটা আণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। এইরকম বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়ায় হয়েছে, 11,000 কোটি টাকা খরচ হয়েছে, 13,000 কোটি টাকা খরচ হয়েছে। আর আমাদের দেশের যা খরচ ধরা হয়েছে হলো 1,13,000 কোটি টাকা। আপনারা কথা কি বুঝতে পারছেন? এরপরে কিন্তু কাম কিন্তু শেষ হয় নাই, কাম তো এখনো বহু হয়ে গেছে। আপনারা পত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, এই 1,13,000 কোটি টাকা 59,000 কোটি টাকা শেখ হাসিনা দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা এইভাবে এই দেশটাকে লুটিপাট শেষ করে দিচ্ছে। ব্যাংকে টাকা নাই, ব্যাংকে গুলো আপনি টাকা দিতে যাবেন 2 লাখ টাকা দিতে পারবেন না কোনো ব্যাংক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামে। রাজপথে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে গুলি করে। উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা। আপনারা জানেন জার্মানির হিটলারের নাৎসি বাহিনী
ইহুদিদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করছিল। এই জন্য দুনিয়ার ইতিহাসে নাৎসি বাহিনী ঘৃণিত বাহিনী হিসাবে পরিচিত। তারা স্বজাতীয় লোকদেরকে মানে নাই। আর আমাদের এই বাহিনী, আমাদের এই মহিলা, এই ইন্ডিয়ার দাস, এই মহিলা, তার বাহিনী স্বজাতির লোকদের বুকে নির্বিচারে গুলি চালাইছে। উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা। আপনার ভোট দিতে পারেন না? এই সরকার সবচেয়ে ভোটকে বেশি ভয় পায়, নির্বাচনকে বেশি ভয় পায়, যার কারণে বিরোধী দল যাতে ইলেকশন আসতে না পারে এই ব্যবস্থাই বারবার করেছে। যাই হোক, লম্বা ইতিহাস বলবো আর একদিন। ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে অসংখ্য বাপের রাহাজারি। আমার ছেলের লাশটা অন্তত দেখতে পারলেও শান্তি পেতাম। অসংখ্য স্ত্রীর রাহাজারি। আমার স্বামীর লাশটা অন্তত দেখতে পারলেও শান্তি পেতাম। লাশ গেল কোথায়? কোন কবর দেওয়া হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ঢাকার বিভিন্ন গোরস্থানে, কবরস্থানে কোন কবর দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো এই রক্ত বিকশ মহিলার ক্ষমতায় রাখা, ক্ষমতায় থাকা। কিন্তু জনতার আন্দোলনের মুখে কারফিউ দিয়েও জনগণের আন্দোলন ঠেকানো। আপনারা শুনেছেন একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করতেছে, একটা গুলিতে একটা মরে আর বাকিরা তো সরে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? গুলি লেগে লাশে স্তূপ পড়ে গেছে, কিন্তু ছাত্র জনতার মিছিল কারফিউ দিয়া বন্ধ করা নাই। এক পর্যায়ে প্রতিরোধের মুখে উনি নির্বিচারে গুলি করার হুকুম দিয়েছিলেন। আর ইতিমধ্যে ওই সময় বিরোধী ছাত্ররা গণভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। গণভবন বোঝেন তো, প্রধানমন্ত্রীর বাসা।